তদন্তে তারা সন্তুষ্ট নয়, এই জন্য তারা একটা নারাজি পিটিশন দায়ের করেছে। ম্যাজিস্ট্রেট নারাজি পিটিশনটা মঞ্জুর করেছে, করে ফার্দার ইনভেস্টিগেশনে পাঠিয়েছে। এখন যে প্রশ্নগুলো আসছে, যেহেতু মামলাটা ফার্দার ইনভেস্টিগেশনে আছে, সুতরাং এই হাইপোথিসিসগুলো নিয়ে কাজ করার অপরচুনিটি আছে। তারা চাইলে অকাঠ্য দলিল, দস্তাবেজ, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স হাজির করার মতো ক্যাপেবল ইনভেস্টিগেটিং অফিসার হলে তারা জোগাড় করতে পারলে দ্যাট উইড বি আলটিমেটলি আনভেলিং দ্য মিস্ট্রি। আপনার যখন মিস্টেরিয়াস হত্যাকাণ্ড হয়, এই মিস্টেরিয়াস হত্যাকাণ্ড যখন আপনি রহস্য উদ্ঘাটন করতে পারবেন, তখনই তো আসলে আপনি ভালো পুলিশ অফিসার, তখনই তো আপনি ভালো ইনভেস্টিগেটর। আর দিব্য চোখে দেখা যাচ্ছে দুই পক্ষ মারামারি করছে, কে কাকে মেরেছে, আপনি এটা আইডেন্টিফাই করছেন, এত টেকনিক্যাল অফিসারের তো এখানে প্রয়োজন নাই। তো আমার মনে হয় an opportunity is there. সলিউশনটা কি? সলিউশনটা হলো, যেহেতু মামলাটা ফার্দার ইনভেস্টিগেশনে আছে, তো ইনভেস্টিগেটিং অফিসারের সামনে নিউ উইন্ডো ওপেন হয়েছে। সো দে হ্যাভ টু এঙ্গেজ দেয়ার ইন্টেলেক্ট হাউ টু ফাইন্ড দ্য এভিডেন্সেস, রেলেভেন্ট এভিডেন্সেস। কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, অতি চাপে এটাও করা ঠিক হবে না যে সব দিক থেকে অতি চাপের কারণে অনেক সময় আমাদের দেশের তদন্তকারী সংস্থারা মনোজগতে একটা স্টোরি মেক করে। আমরা দেখেছি তো মামলা করতে গিয়ে, দেখানোর জন্য। ইট উড নট বি প্রপার। যে হাইপোথিসিসটাকে তারা অ্যাকসেপ্ট করবে, তার সমর্থনে তাকে অকাঠ্য দলিল প্রমাণটা হাজির করতে হবে। আমি মনে করি সব উদ্বেগ শেষ হয়ে যাবে, সব উৎকণ্ঠা শেষ হয়ে যাবে যদি স্বল্পতম সময়ের ভিতরে ইনভেস্টিগেটিং অফিসার একটা ক্রেডিবল ইনভেস্টিগেটিং রিপোর্ট, এভিডেন্স সহ আদালতে হাজির করতে পারে। বক্তৃতায় না, আপনি বলছেন অমুক অমুক দায়ী, আপনাকে দেখাইতে হবে রুটটা কিভাবে ব্যবহার করেছে, গুগল আর্থে এই এভিডেন্স গুলো কিভাবে আছে, কল রেকর্ড কোথা থেকে আসলো, অর্থ কিভাবে আসলো। এটা যখন আপনি যে পিস্তল দিয়ে গুলি করেছে, সেখানে পিস্তলটা কোথা থেকে আসলো। আপনি যদি ক্রেডিবল ইনভেস্টিগেটিং অফিসার হন, ইউ উইল ফাইন্ড দ্য সোর্স অফ সাপ্লাই অফ দ্যাট পিস্তল। আপনি এটা আবিষ্কার করতে পারবেন না, তা আপনি অফিসার হয়েছেন কেন? ফর হোয়াট রিজন? তাহলে তো আমার মতো সাধারণ মানুষ ভালো, আপনার মতো সাংবাদিক ভালো, আরেকজনের মতো পলিটিশিয়ান ভালো। আপনি এফিশিয়েন্ট কেন? আপনি এফিশিয়েন্ট এই জন্য, আমি যা ভাবি না, আমি যা বুঝি না, আমি যা দেখি না, আপনি তা পারেন। তদন্তকারী সংস্থার কি কোনো বাধা আছে? কোথাও বাধা নেই। বাংলাদেশে সবচাইতে বেস্ট তদন্তকারী সংস্থা হলো এখন পিবিআই, পুলিশ বেফ ইনভেস্টিগেশন। সেটা আমিও জানি, এই জন্যই বলছি যে তাহলে আসলে বাধাটা কোথায়? কোথাও বাধা নাই, শুরু থেকে শেষ কিন্তু এখনো কোনো ওই ধরনের আপডেট আমরা এখনো পাচ্ছি না। এখন ফার্দার ইনভেস্টিগেশনে পাঠিয়েছে সিআইডির কাছে, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। আই এক্সপেক্ট এফিশিয়েন্ট অফিসার দিবেন। একা যদি না পারেন, টাস্ক ফোর্স গঠন করবেন, পিবিআই থেকে নেবেন, সিআইডি থেকে নেবেন, পুলিশ থেকে নেবেন, ইভেন সিকিউরিটি এজেন্সিগুলো থেকে নেবেন, নিয়ে দেখান মানুষকে যে ইউ আর ট্রাইং, ইউ আর টেকিং ইফেক্টিভ স্টেপ। তাহলে আমরা বিলিভ করব, আমরা শান্তিতে থাকবো। জি, তাসির রিয়াজ, একই প্রসঙ্গে আপনার কাছে আসতে চাই, কিছু যুক্ত করবেন কিনা? না, এখানে আমি শিশিরের সাথে একটু দ্বিমত করি। দেখেন, বায়াস থাকতে পারে এখানে, কিছুটা মানে ভীত হওয়ার প্রসঙ্গ থাকতে পারে এখানে। আমি যেটা বারবার বলেছি, এটা একটা জিওপলিটিক্যাল ইস্যু, এটা একটা ডোমেস্টিক ইস্যু না এখন আর। তো যখন এটা জিওপলিটিক্যাল ইস্যু থাকে, তখন এখানে অনেক ধরনের বাধা বিপত্তি থাকতে পারে, ইনফ্লুয়েন্স থাকতে পারে, থ্রেট থাকতে পারে। কিন্তু দেখেন, আপনি কখন দেশের, আপনি কখন সার্বভৌম, আপনি কখন আসলে স্বাধীন, আপনি কখন আসলে মানে এই যে লাল সবুজের যে স্বাধীনতা আমরা 71 থেকে 24 অব্দি আমরা এখনো বয়ে বেড়াচ্ছি, এটা কখন আসলে জাহির হবে বলেন না? এটা জাহির হওয়ার তো একটা জায়গা লাগবে না? আমরা কখন এটা জাহির করতে চাই না। মানে আমি আপনাকে জাস্ট এভাবে করে আমরা একটু ইমাজিন করতে পারি না যে কোনো একজন সৎ পুলিশ অফিসার বা কোনো একজন সৎ কর্মকর্তা যে সত্যিকার অর্থে বাংলাদেশের প্রশ্নে আপোষহীন থেকে সে সত্যটা মানুষের কাছে তুলে নিয়ে আসবে। দেখেন, এটা তো একটা ফিল্মি ব্যাপার, আমরা বিভিন্ন মুভি টুভিতে দেখি না আমরা। তো ভাই, আমরা সারা জীবন মুভিতেই কি দেখবো? আমাদের দেশে কি এমন কেউ তৈরি হবে না যে এই সকল বাধা বিপত্তি, সকল থ্রেট, সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে সে বাংলাদেশের প্রশ্নে, দেখেন এই হাদি তো হাদি না, হাদি হিমসেলফ ইজ এ বাংলাদেশ। আমি শিওরলি আপনাকে বলতে পারি, এখানে কেউ দ্বিমত করবে না। আপনি হাদির প্রত্যেকটা কোর্টকে সামনে নেন, প্রত্যেকটা শব্দকে আপনি সামনে নেন। এখনো যখন আপনার টাইম লাইনে এটা আসে, আমি শিওর আপনি এটা স্কিপ করে যেতে পারেন না, আপনি সেটা শুনেন, আমরা সেটা শুনি। কেন? কারণ সে ইরেশনাল কোনো থিওরি কপচায় নাই, সে এমন কোনো হাইপোথেটিক্যাল বক্তব্য নিয়ে আসে নাই যেটার সাথে বাংলাদেশ পন্থার বা বাংলাদেশের পলিটিক্সের বা বাংলাদেশের যে মানে টোটাল যে সিনারিও মানে বিপরীতে কোনো বক্তব্য তিনি নিয়ে আসে নাই। একেবারে সাধারণ মানুষের কথাটা কিন্তু সাবলীলভাবে বলতে পারছে। এখন দেখেন, এটাই তো বাংলাদেশ, তাই না? আমরা কেমন লিডারশিপ চাই? আমরা বলি তো আমরা কেমন লিডারশিপ চাই, তো আমরা নির্দ্বিধায় তো এখন বলতে পারি আমরা হাদির মতন লিডারশিপ চাই। এখন দেখেন, এরকম একটা মানুষকে যদি
এই বাংলাদেশে ভিনদেশীদের ষড়যন্ত্রের শিকার হয়ে মারা যেতে হয়, শহীদ হতে হয়, দ্যাট মিনস হোয়াট? মিনস আপনি কি মেসেজ দিতে চান? এখানে কিন্তু জিওপলিটিক্স বারবার বলছি, এখানে একটা মেসেজ আছে। মেসেজ হচ্ছে তোমার দেশে আমি সৎ পলিটিশিয়ান তৈরি হইতে দিব না, সিম্পল। তোমার দেশে আমি আমার আধিপত্যবাদ বিরোধী কোন ভয়েস যদি চাওর করে আমি তাকে থামিয়ে দিব, সিম্পল। তোমার দেশে তুমি বর্ডার কিলিং করবো আমি, তুমি বিরোধিতা করতে পারবে, তুমি হাদি হইতে পারবে না। ইফ ইউ ওয়ান্ট টু বিকাম হাদি, রেজাল্ট উড বি হাদি। তো কি মেসেজ? মেসেজটা কি? মেসেজ তো ভেরি সিম্পল, আদানি চুক্তি হবে। বাংলাদেশের বর্ডারে এই যে এখন দেখেন অলরেডি তাদের ওখানে ল্যান্ড অলরেডি অ্যালোকেটেড করে দেওয়া হয়েছে, তারা নির্দ্বিধায় নিঃসংকোচে, এটার একটা স্টেট মেকানিজম আছে, এটার একটা নর্মস আছে, এটার একটা ডিপ্লোম্যাটিক নর্মস আছে। নর্ম কি? আপনি বর্ডারে কাঁটাতারে বেড়া দিবেন, নো ইস্যু, বাট এটা স্টেট টু স্টেট কমিউনিকেশন হইতে হবে। ইউ ক্যান নট ডু বাই ইউর ওন, স্টেট টু স্টেট কমিউনিকেশন। দেখেন আজকে এটার বিপরীতে কিন্তু সালাউদ্দিন ভাই খুবই মানে লজিক্যাল কথা বলছে। তিনি কিন্তু বলছে যে আমাকে কিন্তু কেন্দ্রীয় সরকার এখনো অ্যাড্রেস করে নাই, রাজ্য সরকার কি করলো না করলো, আমি একটা কেন্দ্রীয় সরকার, মানে সালাউদ্দিন ভাই যদি কেন্দ্রীয় সরকারকে রিপ্রেজেন্ট করে, সেন্ট্রাল গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করে, সে তো রাজ্য সরকারের কথা উঠবে বসবে না ভাই। তার স্ট্র্যাটেজি তো রাইট পয়েন্টে আছে, তাকে কেন্দ্রীয় সরকারের ব্যাপারে অ্যাড্রেস পর্যন্ত করে নাই। সো হোয়াটস গোয়িং রং? মিনস আসলেই সামথিং ইজ রং দেয়ার। কাজেই দেখেন এই মেসেজগুলো আমাদের ক্রিয়েট করতে হবে। ভারত যদি চায় যে বাংলাদেশে হাদি তৈরি না হোক, তাহলে এমন কোন পুলিশ অফিসারকে শক্ত হাতে বুক চেতিয়ে দাঁড়াতে হবে যে ইনভেস্টিগেশনের যে ভিতরের গল্পগুলো, এই গল্পগুলো ক্ল্যারিটি দিবে, আমাদের কাছে এসে সাহসিকতার সাথে বলবে, প্রয়োজনে যদি তারও হাদি হইতে হয় এই সৎ সাহস নিবেন বলে। তা আপনি যখন ইউনিফর্ম পরেন, আপনি যখন বাংলাদেশের ব্যাচ লাগান, আপনি যখন শপথ করেন, আপনি কিসের শপথ করেন? আপনি দেখেন বাংলাদেশের সকল পলিটিশিয়ান, সকল কর্মকর্তারা শপথ করে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার শপথ করে। কিন্তু শুধুমাত্র এই যে আপনার সিপা চাপা দিয়ে চোর ধরবে এই শপথ করেন, চোর তো এমনি ধরতে পারেন না ভাই, আনফরচুনেট। যাক সেই প্রসঙ্গে না যাই, ডোমেস্টিক ইস্যুতে কথা না বলি। চোরও ধরতে পারতেছেন না, ইন্টারন্যাশনাল ক্রিমিনালও অ্যাড্রেস করতে পারতেছেন না ভাই, কিছু একটা করেন। দিস ইজ হোয়াট উই ওয়ান্ট। হাদি আমাদের কারো দলের ছিল না, কিন্তু হাদি, আমি এটা বিশ্বাস করি, হাদি বিএনপির ছিল, হাদি এনসিপির ছিল, হাদি জামাতের ছিল, এবং বাংলাদেশের সকল গণতান্ত্রিক রাজনীতির একটা শক্তির বিন্দু ছিল কিন্তু হাদি। কাজে দেখেন লেটস রেসপেক্ট, এবং আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে ফুয়েলিং করতে হবে, আমাদের এখানে ইন্সপায়ার করতে হবে তাদেরকে ওই সাহসটা দিতে হবে। আমি জানি না যেই প্রসঙ্গটা এসছে যে হাদির খুনির ব্যাপারে বিএনপিকে উদাসীন তারা দেখছে, দেখেন আমি এখনই এত তাড়াতাড়ি এই কমেন্টটা করতে চাই না, বাট মানে বিএনপিরও এটা উচিত হবে, বিএনপিকেও এই স্পেস আমাদেরকে দেওয়া উচিত হবে না যেন আমরা এই কমেন্টটা করতে পারি। সো আপনাকে প্রোগ্রেসগুলো নিয়ে কিন্তু আমাদেরকে বলতে হবে, বারবার বলছি হাদি কিন্তু একটা টিপিক্যাল ট্রেডিশনাল ইস্যু না। কাজে তারেক রহমান যদি মনে করেন যে চুপ থাকবো, সাইলেন্ট থাকবো, মানুষ যা রিড করে নিবে, নো, নেভার, এটা হবে না। তারেক রহমান ক্ল্যারিটি দিতে পারে, দেখ আমরা সেই ক্ল্যারিটির জন্য অপেক্ষা করবো। আমরা তো বলেছি যে এই গভর্নমেন্টের সাথে আমাদের সম্পর্ক দুই রকম, আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই, সমালোচনাও করতে চাই। কাজে সহযোগিতার দরজা আমাদের সকলের পক্ষ থেকে ওপেন থাকবে সবসময়। আপনি সাহসিকতা দেখান, এই সাহসিকতার প্রসঙ্গে দেখবেন জুলাই যেভাবে নেমে এসেছিল তারেক রহমানের পিছনে, তিনি খালি হাদির ব্যাপারে এই সাহসটা দেখাক, সারা প্রজন্ম তারেক রহমানের পেছনে দাঁড়াবে, শিওর থাকেন আপনি প্রজন্ম দাঁড়াবে। এই প্রশ্ন ঘিরে নীলুফার চৌধুরী মনে আপনার কাছে আসবো, কিন্তু একটি বিরতি নিয়ে আপনার কাছে আসছি আলোচনায়। আবারও বিরতি নিচ্ছি কঠিন কথা সহজে আজকের আয়োজনে, সঙ্গে থাকুন। আবারও আমন্ত্রণ কঠিন কথা সহজে অনুষ্ঠানে। নীলুফার চৌধুরী মনি, হাদি হত্যার বিচার কার্য নিয়ে আপনার সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলছিলাম, সেখানে অন্তর্বর্তী সরকারের যে ভূমিকা সেটি নিয়ে আসলে মূলত সমালোচিত, যেহেতু নির্বাচনের পূর্ববর্তী সময়ে এই ঘটনাগুলি ঘটেছে, খুনিরা দেশ থেকে পালিয়ে গেল, এটি নিয়ে সমালোচনা আছে, বিচার কার্য ঢিলেঢালা ভাব তাদের মধ্যে দেখা গেছে, এমনটাও সমালোচিত হয়েছে, একজনকেও গ্রেফতার করা গেল না, তারা কিভাবে পালিয়ে গেল। হাদি হত্যা অন্তর্বর্তী সরকারের ভূমিকা বা কর্মকাণ্ড নিয়ে কি বলবেন? আমি জঘন্যতর আমার অভিজ্ঞতা, কারণ প্রত্যেকটা মুহূর্তে আপনাদের তিনজনেরই এখানে মনে আছে যে জুলকারনাইন শাহের নামে একজন সাংবাদিক আছে, সে গতিবিধি বলছিল, আসামি এখন এইখানে, আসামি এখন ওইখানে, আসামি এখন এইখানে, একদম প্রতি মুহূর্তে বলছিল। সরকারের গোয়েন্দা সংস্থা, বাংলাদেশের গোয়েন্দা সংস্থাকে কিন্তু আমি অনেক সম্মান করি, কারণ তারা চাইলে অনেক কিছু বের করতে পারে, তারা চায় নাই বলেই বের করে নাই, তাকে সুকৌশলে সেইখান পর্যন্ত যাওয়ার সুযোগ করে দিয়েছে। আসামি ঢাকা থেকে গুলি করে কি সুন্দর নির্বিঘ্নে সে বাংলাদেশটা ছাড়লো 6-7 ঘন্টায়। এই 6-7 ঘন্টা আমরা কিন্তু সিনেমা দেখলাম, বায়োস্কোপ, ছোটবেলা যেটা দেখতাম বায়োস্কোপের মতো দেখলাম। আসামি এখন ওই যে গনিমিয়ার খেলার মতো, আসামি এখন এইখানে আছে, এইখানে আছে, এইখানে আছে। আমরা দেখছি ফেসবুকে, আমরা অনেকেই বলি এখানে, আমরা সবাই আমাদের প্রয়োজনে, যে সোশ্যাল মিডিয়া অনেক সময় নাকি
সঠিক কথা বলে না, কিন্তু এইখানে কিন্তু সোশ্যাল মিডিয়া 100% সঠিক কথা বলেছিল, আমরা ধরতে পারি নাই তা বলি নাই। তাহলে ওই সময়টা সরকার কে ছিল? যে ছিল তার গাফিলতি ছিল। সে ওইখানে ওই যে চুরকে বলে চুরি করো, সাধুকে বলে জেগে থাকো। সরকার প্রধান, আমরা কি দেখেছি ওইখানে চোরকে আসামিকে সরতে দিয়ে তারপরে উনি কি করেছেন, হাদির জানাজায় এসেছেন, জানাজায় এসে কথা বলেছেন। তো এই যে কথা বলেছেন, উনি বিচার করতে চেয়েছেন, তারপরেও তো 2 মাস উনি ছিলেন, উনি তো 3 দিন আগে চুক্তি করে গিয়েছেন, তা হাদির বিচারটা করতে পারে নাই। এটা যদি ইচ্ছা থাকতো একটা জায়গায় তো তুলে যেতে পারতো বিচারটা, সেটা তো করে নাই। কারণ ওনাকে ওনাদেরকেও সন্দেহ করা হচ্ছিল যে সরকারের হ্যান্ডস এখানে জড়িত, তাহলে নিজেকেও তো মানে কিউর রাখার জন্য ওনার উচিত ছিল, উনি তো তা করে নাই। সো এইখানে আমার মনে হয় যে কান টানলে যেমন মাথা আসে, ঠিক তেমনই ওই সরকার এই তথ্যপাত্র থেকে নিজেকে কখনোই নিরাপরাধ বলতে পারে না। কে মার্ডার করেছে সেটা আমি জানি না, বাট তাদের যে গাফিলতি ছিল এটা আমি না, সেটা আসলে পরিষ্কার, সেটা বলছেন। জি, অ্যাডভোকেট শিশির মনির, ঢাকা শহরে হাদিকে খুন করে খুনিরা ময়মনসিংহ সীমান্ত দিয়ে নিরাপদে মেঘালয়ে পৌঁছে গেল, পুলিশ গোয়েন্দা সংস্থা কিছুই করতে পারলো না। হাদি হত্যা আসলে এবার আপনার কাছে আপনার মতামত জানতে চাই, অন্তর্বর্তী সরকারের ভূমিকা এই ক্ষেত্রে কি বলবেন, আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি সবকিছু পর্যালোচনা করলে? বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। একটা জিনিস কিন্তু আপনাকে আরো ডিপলি দেখতে হবে যে স্টেট মেকানিজম ফেল করে কখন। আপনি যখন প্রশ্নটা করেছেন, এটা তো ফেইলিয়ার অফ স্টেট মেকানিজম। পুলিশ স্টেটের, গোয়েন্দা সংস্থারা স্টেটের, রাষ্ট্রের, কোনো দলের না, কোনো পার্টিকুলার সরকারের না, এটা রাষ্ট্রের। তো রাষ্ট্রীয় সেই মেকানিজম কখন ফেল করে? ফেল করলে সেই রাষ্ট্রকে কি বলে? ইচ্ছা করে করে, নাকি পারে না, নাকি অধিকতর চাপের মধ্যে থাকে, যে চাপের কারণে ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করতে পারে না? এই প্রশ্নগুলো কিন্তু উঠবে এখানে। এখন আপনি কি এখানে দাঁড় করাবেন? একটা হলো যে ওরা সেফ অযোগ্য লোক তাই ধরতে পারে নাই, এটা একটা হাইপোথেসিস। আর একটা হাইপোথেসিস, ধরতে চাইছিল, চেষ্টা করছিল, পারে নাই, বাধা দিছে কেউ, এটা একটা হাইপোথেসিস। আর একটা হলো যে স্টেট ফাংশনারি মেকানিজমগুলো প্রপারলি ফাংশন করে না, তাহলে ইনএফিশিয়েন্সির প্রশ্ন আসবে। এখন এই 2-3টাকে যদি আপনি একসাথে দাঁড় করান, তাহলে কি দাঁড়াচ্ছে? আমাদের এই রাষ্ট্রীয় মেকানিজমে অতীতেও আমরা দেখেছি বেশ কিছু সেন্সিটিভ বিষয় একটা লেভেল পরে গিয়ে আর অগ্রসর হয় না। একটা লেভেল পরে গিয়ে এটা সূর্যের মুখ দেখে না, আলোর মুখ দেখে না। তার মানে কি? আপনাকে ধরে নিতে হবে ক্যাপাসিটি আছে, ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি আছে, দে ক্যান। কারণ আমি দেখেছি অন্য কোন পরিস্থিতি দিয়ে সেটিকে ধামাচাপা দেওয়া হয়, বা অন্য কোন ধরনের আমি একটা এক্সাম্পল বলি। 19 বছর পরে একটা মার্ডার কেস আছে, যার আইনজীবী ছিলাম আমি। 19 বছর পরে ঠিকই পিবিআই রহস্য বের করেছিল কে হু ওয়াজ দ্য অ্যাকচুয়াল কিলার, এবং সে এডমিট করেছিল আদালতে এসে। কিন্তু এখানে দেখবেন আমরা কথা বললে ওরা বলে যে আমাদেরকে তো আপনারা প্রপারলি ফাংশন করতে দেন না, আমাদের তো মেশিনারি নাই, আমাদের তো টেকনোলজি নাই, আমাদের তো টেকনোলজিক্যাল নো হাউ নাই। আপনারা আমাদেরকে বলছেন প্রপারলি কাজ করার জন্য, কিন্তু আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন না, লজিস্টিক দিচ্ছেন না। এক জায়গায় গিয়ে পলিটিক্যালি ইন্টারফেয়ার করছেন, এক জায়গায় গিয়ে বলছেন আর বেরো না, আর সামনে যাওয়ার দরকার নেই। আমার ধারণা, এটা আমার ধারণার কথা বলে যাই, ধারণা করে কথা বলাটা খুব বেশি ভালো না, বাট দিস ইজ হোয়াট ইজ মাই হাইপোথিসিস। হাদি হত্যার সঙ্গে এমন কিছু মেকানিজম জড়িত যে মেকানিজমটা আমাদের রাষ্ট্রীয় মেকানিজম চাইতেও অধিকতর শক্তিশালী। যেখানে গিয়ে স্টেট মেকানিজম ফেল করে যায়, সেন্সিটিভিটি দেখায়, অগ্রসর হইতে চায় না। আমি বিএনপি সরকারের কাছে এক্সপেক্ট করব হোয়াট ওয়াজ ডান বাই দ্য ইন্টারিম গভর্নমেন্ট, দ্যাট ওয়াজ ডান। কিন্তু বিএনপি সরকারের কাছে আমি এক্সপেক্ট করব যে এই পরিসীমাটা তারা ক্রস করার চেষ্টা করবে, ক্রস করে সঠিক লোকটাকে ধরে দেখাবে বাংলাদেশের সভারেন কান্ট্রি। এটিও তাহসিন রিয়াজও সেই একই কথা বলছিলেন। তাহসিন রিয়াজ, আপনার কাছে আসতে চাই। ওসমান হাদির বড় ভাই বলেছেন যে শুধু মমতা একাই সেই নাম জানে না, দেশের অনেকেই, আমাদের দেশের কথা বলছেন, অনেকেই সেই নাম জানবার কথা। খুন তো বাইরে থেকে এসে কেউ করে যায়নি, খুন করানোর জন্য জেল থেকে শুটারকে বের করা হয়েছে, এমনটি তিনি বলেছেন। 3 মাসের অধিক সময় গতিবিধি লক্ষ্য করা হয়েছে, এরপর খুনটা হয়েছে। আপনার কি মনে হয় দেশের কোনো শক্তিশালী মহলের সহযোগিতা ছাড়া এই ধরনের খুন করা সম্ভব? যেহেতু ভারতের কেবল সংশ্লিষ্টতার কথা আসছে। ডিসএগ্রিমেন্ট খুব একটা ডিসএগ্রিমেন্ট নাই। আমি শিশির ভাইকে ইকো করতে চাই, জাস্ট একটা পয়েন্ট ইকো করতে চাই। সেটা হচ্ছে যে দেখেন, এখানে কোথাও না কোথাও তো স্টেট মেকানিজম ফেল করছে, এবং এটা এমন একটা জায়গায় গিয়ে ফেল করছে যে জায়গাটায় গিয়ে আসলে ওই যে সেন্সিটিভিটিটা ডেভেলপ করছে। এখন ওইটা আসলে ফাইন্ড আউট করাটা জরুরি। যেমন আমি জাস্ট একটু ছোট্ট উদাহরণের জন্য বলি, খেয়াল করে দেখবেন গুম কমিশন যখন বাতিল হয়, গুম কমিশনে
রিপোর্টটাতে যে কমেন্টটা করা হয়েছিল সেই কমেন্টটা কি ছিল জানেন? খুবই সেন্সিটিভ। এই কমেন্টটা দিয়ে আপনি পুরো চিত্রায়নটা করতে পারবেন। সেই কমেন্টটা করা হয়েছিল যে যেহেতু এই ধরনের কাজে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মানে ল এনফোর্সমেন্টের কর্তা ব্যক্তিরা জড়িত থাকতে পারে, কাজেই এই ধরনের রিপোর্ট মানে পাবলিকলি আসায় নট ওয়াইজ। খেয়াল করেন, মানে আপনি একটা কমপ্লিট একটা মানে ক্রাইমকে জি। লেজিটিমাইজ করতেছেন ওই সেন্সিটিভিটির কারণে, যে সেন্সিটিভিটিটা শিশির ভাই মাত্র মানে অ্যাড্রেস করলেন। কাজে দেখেন এখানেই বারবার আমরা যে প্রশ্নটা করি, এই পয়েন্টে এসে আপনার মানে রাষ্ট্রতত্ত্ব, জনগণ এবং সার্বভৌমত্ব এই জায়গাগুলোকে আপনাকে দেখতে হবে। এই যে রাষ্ট্রতত্ত্বের কথা যখন বলি তখন রাষ্ট্রের মানুষের অধিকারের প্রশ্নটা আসে। রাষ্ট্রের মানুষের অধিকারের প্রশ্ন যখন বলি তখন সে আসলে কতটুকু ইন্ডিপেন্ডেন্সি এনজয় করবে, সেটার হাইয়েস্ট লেয়ারটা কি, সেটার প্রসঙ্গটা আসবে। তাহলে কি আপনি এই সেন্সিটিভিটির কারণে এখানে এই আইনের কর্মকর্তা